আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে আমি সৈয়দ আল নাহিয়ান জানাতে চাই স্বাগতম। আমরা যেহেতু অলরেডি 7টা ক্লাস করে ফেলেছি, আমরা তাই আজকে যে কাজটি করব সেটি হচ্ছে এই 7টা ক্লাসের উপর দ্যাট ইজ লেকচার 1 থেকে লেকচার 7 পর্যন্ত আরো কিছু এক্সটেন্ডেড প্রবলেম সলভিং আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। রাইট? কারণ আমরা চাই যে এই প্রবলেমগুলো আপনাদেরকে করিয়ে দিতে যাতে করে আপনারা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং পান অন দিস লেকচার্স। ঠিক আছে? সো আমরা দেরি না করে তাহলে আমাদের আজকে প্রবলেম সলভিং শুরু করে দেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেকচার 2 সংশ্লিষ্ট একটি সমস্যা দেওয়া হয়েছে। বলা হচ্ছে এখানে একটা আমরা ভেক্টর বল সিস্টেম বা ফোর্স সিস্টেম দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন অক্ষ বরাবর বা বিভিন্ন ডিরেকশনে কয়েকটি বল কাজ করছে। স্পেসিফিক্যালি 4টি বল P1, P2, P3, P4 কাজ করছে। প্রত্যেকের ডিরেকশন ওয়াইজ দিয়ে দেওয়া আছে। আমাদেরকে বলগুলোর লব্ধি বের করতে বলা হয়েছে। তাই তো? এখন যেহেতু বলগুলোর লব্ধি তার মানে সেই লব্ধির মান এবং দিক দুটোই বের করতে হবে এবং আমরা বুঝতে পারছি যেহেতু সবাই ও বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে বা আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে, আমরা এখানে চাইলেই লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে খুব সহজেই সলিউশন করে ফেলতে পারি। সো এখন লম্বাংশ উপপাদ্য বের করার জন্য বা লম্বাংশ উপপাদ্যের সাহায্যে পুরো ফোর্স সিস্টেমটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কাঠামোতে উপস্থিত সমস্ত বলগুলোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর লম্বাংশে ভাগ করব। ঠিক আছে? তো চলুন দেখা যাক ভাগগুলো কেমন হবে। ফার্স্ট অফ অল যদি আমরা P1 বলটাকে নিয়ে চিন্তা করি, দেখতে পাচ্ছি P1 বলটা একদম এক্স এক্সিস বরাবর বা এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশন বরাবর, সো তাকে আসলে আমাদের উপাংশ ভাগ করার কোনো প্রয়োজন নাই। বাট P2 ভেক্টরটি বা P2 বলটি যেহেতু দেখতে পাচ্ছি আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে বা প্রথম চতুর্ভাগের দিকে আছে, আমরা কিন্তু চাইলেই তাকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুটো উপাংশ ভাগ করতে পারি। সো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের জন্য P2x is equals to basically 12 cos 30. And this is basically P2y is equals to 12 sin 30. খুব ভালো কথা। এরপর যদি আমরা P3 বলের দিকে মনোনিবেশ করে দেখতে পাচ্ছি P3 বলটি x অক্ষের নেগেটিভ দিকের সাথে 45 ডিগ্রি কোণে আছে অথবা দ্বিতীয় চতুর্ভাগের দিকে আছে। সো P3 বলটিকেও আমরা x অক্ষ এবং y অক্ষের সাথে দুটি লম্বাংশে ভাগ করতে পারি। সো ইন দিস পার্টিকুলার কেস আমরা যদি x অক্ষের সাপেক্ষে বা x অক্ষের দিকে তার উপাংশের কথা চিন্তা করি, দ্যাট উইল বি P3x, এবং y অক্ষের দিকে যদি উপাংশের কথা চিন্তা করি, দ্যাট হ্যাজ টু বি P3y। কারেক্ট? সো P3x এর ভ্যালু কত বুঝতে পারছি। P3x এর ভ্যালু হবে আমাদের জন্য 55 cos 45, ডিরেকশনটা x অক্ষের বাম দিকে বা নেগেটিভ দিকে, এবং P3y ইকুয়ালস আমরা বলতে পারি 55 sin 45, যেখানে এই ডিরেকশনটা y অক্ষের উপরের দিকে বা পজিটিভ দিকে। রাইট? এবং আবার যদি আমরা P4 ভেক্টরটার দিকে তাকাই, সেটা কিন্তু y অক্ষের নেগেটিভ দিকে, যেহেতু y অক্ষ বরাবর আছে তাকেও আমাদের কোনো স্পেসিফিক উপাংশে ভাগ করার কোনো প্রয়োজন নেই। সো ইন দিস পার্টিকুলার কেস আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে আমাদের x অক্ষের দুই দিকে এবং y অক্ষের দুই ডিরেকশনেই কিন্তু বেসিক্যালি ভেক্টরগুলো আছে। সো আমরা যদি এখন এখানে সিস্টেমটাকে একটা নির্দিষ্ট সাইন কনভেনশন নিয়ে চিন্তা করি, আমরা এখানে কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার স্বাভাবিক যে সাইন কনভেনশন সেটা যদি ইউজ করি, তাহলে আমরা P2x কে দেখতে পাচ্ছি x অক্ষের পজিটিভ দিকে আছে, কিন্তু P3x হচ্ছে x অক্ষের নেগেটিভ দিকে আছে। সিমিলারলি P2y x অক্ষের y অক্ষের পজিটিভ দিকে আছে, P3y y অক্ষের পজিটিভ দিকে আছে, কিন্তু P4 কিন্তু আমাদের এক্স্যাক্টলি y অক্ষের নেগেটিভ দিকে। আবার সিমিলারলি P1 হচ্ছে x অক্ষের পজিটিভ দিকে আছে। সো এখন যদি আমরা এখানে সামেশন অফ f of x করি, সামেশন অফ f of x এর কতটুকু বলবো? আমরা বলবো P1 which is positive 25 plus P2x positive plus 12 cos 30 নেগেটিভ আমরা হচ্ছে গিয়ে কি পাচ্ছি 55 cos 45 কে, সো মাইনাস 55 cos 45। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা সামেশন অফ f of x এর ভ্যালু পেয়ে যাব, which gives us f of x এর মান আসছে আমাদের জন্য হচ্ছে মাইনাস 3.5। সো আমরা বলতে পারি যে f of x এর ডিরেকশনটা হচ্ছে x অক্ষের নেগেটিভ দিকে। সিমিলারলি সামেশন অফ fy আমরা বলতে পারি, কতটুকু বলতে পারি সামেশন অফ fy? সামেশন অফ fy হচ্ছে আমাদের জন্য 55 sin 45 প্লাস 12 sin 30, বিকজ এই দুটো উপাংশ আমরা দেখতে পাচ্ছি y অক্ষের পজিটিভ দিকে আছে এবং y অক্ষের নেগেটিভ দিকে শুধুমাত্র আছে আমাদের জন্য 33 নিউটন। সো এখান থেকে আমরা f of y এর ভ্যালু পাচ্ছি
এখান থেকে আমরা f of y এর ভ্যালু পাচ্ছি 11.9 সো এই ডিরেকশনটা কিন্তু বেসিক্যালি y অক্ষের উপরের দিকে সো যেহেতু f of x y অক্ষের নেগেটিভ f of x x অক্ষের নেগেটিভ এবং f of y y অক্ষের পজিটিভ দিকে আমরা ধারণা করে নিতেই পারি আমাদের এই রেজাল্টেন্ট বা লব্ধি নতুন যেটা আসছে সেটা বেসিক্যালি সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর আসছে ঠিক আছে এখন সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর এই পুরো f এর ভ্যালু বা r এর ভ্যালু যদি আমরা চাই r এর ভ্যালু কতটুকু পাচ্ছি আমরা r ইকুয়ালস আমরা বলতে পারি √f of x whole squared plus f of y whole squared gives us the value r এর ভ্যালু তাহলে কতটুকু আসছে আমরা বলতে পারি আমরা লব্ধি বলের মান পাচ্ছি 12.4 নিউটনস এবং আমরা যদি এখন এখানে কোণের মান চাই আমরা কিন্তু বলবো থিটা is equals to tan inverse f of y divided by f of x or summation of f of y divided by summation of f of x so তখন আমাদের জন্য মান আসবে আমরা থিটার মান পাচ্ছি -73.61 ডিগ্রিজ সো এই -73.61 ডিগ্রিজ অবশ্যই কারণ আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষের নেগেটিভ দিকে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরে আমাদের সাথে কোণ হয়েছে দ্যাটস ওয়াই আমরা এখানে নেগেটিভ অ্যাঙ্গেলটার কথাই বলছি দিস ভ্যালু ইজ 73.61 ডিগ্রিজ তো আশা করি আমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছি আমরা এখন পরবর্তী প্রবলেমে মুভ অন করি পরবর্তী প্রবলেমে আমাদের কাছে বলা হচ্ছে স্রোত না থাকলে একজন ভদ্রলোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়িভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারবে তো স্রোত না থাকা অবস্থায় আমরা যদি একটা নদীর কথা চিন্তা করি দিস ইজ দ্যাট রিভার বা নদী তো এই নদীর এ প্রান্ত থেকে ধরে নিচ্ছে আমাদের ভদ্রলোক যাত্রা করবেন যেহেতু স্রোত না থাকা অবস্থায় আড়াআড়িভাবে সাঁতার কাটতে যাচ্ছেন তার মানে উনি এ থেকে সরাসরি ওই প্রান্তের বি পয়েন্টে যেতে যাচ্ছেন ঠিক আছে তাহলে এবি বরাবর তার যে ভেলোসিটি ভি এবি কখন স্রোত না থাকা অবস্থায় তখন তার ভেলোসিটি বলা হচ্ছে 100 ডিভাইডেড বাই 4 বা 25 মিটার পার মিনিট ঠিক আছে পরবর্তীতে বলা হয়েছে স্রোত থাকা অবস্থায় তার একই পথ যেতে 5 মিনিট সময় লাগবে সো একই পথ তার মানে আমি চিন্তা করে দেখতে পারি যে যখন স্রোত আছে অর্থাৎ এক্স অক্ষে ধনাত্মক দিক বরাবর আমরা ধরে নিচ্ছি স্রোতের বেগ তখন এক্স মিটার পার মিনিট সেই অবস্থায় তিনি একই পথ অর্থাৎ এ থেকে বি তে যাইতে আমরা বলতে পারি তখন তার জন্য ভি প্রাইম এ বি ইকুয়ালস টু হচ্ছে কতটুকু 100 বাই 5 which is equals to আমাদের জন্য 20 মিটার পার মিনিট এখন খেয়াল করতে হবে স্রোত না থাকা অবস্থায় তিনি কত বেগে রওনা করেছিলেন 25 মিটার পার মিনিটে রওনা করেছিলেন আমরা কি চিন্তা করতে পারি না তাহলে যে 25 মিটার পার মিনিটই তার আসলে স্বাভাবিক রওনা করার জন্য বেগ এবং যখন স্রোত থাকা অবস্থায় তিনি নদী পার হওয়ার জন্য একই পথ এবি পথে যাত্রা করতে চান অর্থাৎ এবি পথ তার জন্য যদি লব্ধি গতিপথ হতে হয় তিনি কিন্তু এবি পথে রওনা করবেন না কারণ যেহেতু স্রোত ডান দিকে আছে তিনি কিন্তু তখন বেসিক্যালি আমরা চিন্তা করতে পারি যে এসি বরাবর রওনা করে স্রোতের বেগটাকে নাকচ করার চেষ্টা করবেন অর্থাৎ এসি বরাবর তিনি যখন রওনা করবেন তিনি কিন্তু ভি এবি পথেই রওনা করবেন বাট যখন তিনি আসলে এ থেকে বি পথে বা এ থেকে সি পথে রওনা করার পরে এ থেকে বি পথে উনি পৌঁছে যাবেন এ থেকে বি পথে পৌঁছার পরবর্তীতে আমরা দেখব এ বি বরাবর তার যে লব্ধি ভেলোসিটি আছে সেই লব্ধি ভেলোসিটি হবে কতটুকু আমাদের জন্য 20 মিটার পার মিনিট ঠিক আছে সো ইন দিস পার্টিকুলার ইকুয়েশন আমরা যদি পার্টিকুলারলি এখানে ত্রিভুজটাকে কমপ্লিট করি আই গেস আমরা হচ্ছে গিয়ে এসি কে বর্ধিত করে এই বিন্দুতে মিলিত হতে পারছি দিস ইজ এসি প্রাইম আমরা তাহলে ত্রিভুজ এসি প্রাইম বি তে যদি আমরা ভেক্টরের বেগের জন্য সূত্র ইউজ করতে চাই ত্রিভুজ সূত্র আমরা দেখতে পাচ্ছি সি প্রাইম থেকে বি বরাবর যে বেগ সেটাই কিন্তু আমাদের জন্য আসলে এক্স মিটার পার মিনিটে তার জন্য স্রোতের বেগ তাই না সো আমরা এখানে কি বের করতে যাচ্ছি আমরা স্রোতের বেগ বের করতে যাচ্ছি কারেক্ট আমরা কিন্তু ইন দিস পার্টিকুলার কেস বলতে পারি বেসিক্যালি এসি প্রাইম স্কয়ার্ড ইকুয়ালস টু এবি স্কয়ার্ড পার প্লাস বিসি প্রাইম স্কয়ার্ড যেহেতু আমাদের কাছে বিসি প্রাইমের মান জানতে চাওয়া হয়েছে কারণ স্রোতের বেগ আমরা ধরে নিয়েছি এক্স অক্ষের ধনাত্মক দিকে শুধুমাত্র বিসি এর ভ্যালু বের করলেই হচ্ছে আমরা বলতে পারি বিসি প্রাইম ইজ ইকুয়ালস টু giving us the value of AC prime whole square minus AB square এখন আমরা বলতে পারি AC prime আসলে কতটুকু AC prime আসলে আমাদের জন্য 25 মিটার পার মিনিট আর AB আমাদের জন্য হচ্ছে গিয়ে V prime AB যখন স্রোত আছে সেই মুহূর্তে বেগ হচ্ছে 20 মিটার পার মিনিট সো আমরা বলতে পারি 25 স্কয়ার minus 20 স্কয়ার সুতরাং আমরা BC এর ভ্যালু পাচ্ছি √/25
25 squared minus 20 squared giving us the value of 15 meter per minute. সুতরাং আমরা বলতে পারি in this particular case স্রোতের ভেলোসিটি কিন্তু বেসিক্যালি 15 মিটার পার মিনিট। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে যদি আমরা মুভ অন করে, বলা হচ্ছে একটি ভেক্টর দেওয়া আছে আমার কাছে। ভেক্টরটা আমরা যদি লিখি a equals to বলা হচ্ছে 9i minus 5j plus 3k। আমাদের কাছে দিক কোসাইন চাওয়া হয়েছে। সো প্রথমে আমরা যে কাজটি করব, আগে আমরা হচ্ছে গিয়ে এই a ভেক্টরটির যে মান আছে সেই মানটি বের করব, which is equals to আমরা বলতে পারি 9 square plus 5 square plus 3 square giving us the value of root over 115। সো আমরা a ভেক্টরের দিকে যদি একটি একক ভেক্টরের কথা চিন্তা করি, সেই একক ভেক্টর হবে a ভেক্টর ডিভাইডেড বাই দ্য ভ্যালু অফ a ভেক্টর বা ম্যাগনিটিউড অফ a ভেক্টর ইকুয়ালস টু আমরা বলতে পারি 9 ডিভাইডেড বাই রুট ওভার 115 i মাইনাস 5 ডিভাইডেড বাই রুট ওভার 115 j প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 115 k। সুতরাং এখান থেকে আমরা কিন্তু বলতেই পারি যে cos of theta x equals to 9 divided by 115 root over 115 obviously। এখান থেকে আমরা cos of theta y বলতে পারি minus 5 divided by root over 115 এবং আমরা এখান থেকে cos of theta z বলতে পারি 3 divided by root over 115। সো এইগুলোই হচ্ছে আমাদের দিক কোসাইন। দিক কোসাইনগুলো বের হয়ে গেল এবং এখান থেকে অক্ষত্রয়ের সাথে যে উৎপন্ন কোণ সেটাও যদি নির্ণয় করতে বলে আমরা বের করতে পারবো। theta x equals to আমরা বলতে পারবো তাহলে cos inverse root over cos inverse 9 root over 115 অথবা giving us the value of theta x এর মান হচ্ছে 32.94 degrees। theta y এর ভ্যালু আমরা পাচ্ছি 107.79 ডিগ্রিজ এবং থিটা z এর মান পাচ্ছি আমরা 73.75 ডিগ্রিজ। সো এই হচ্ছে আমাদের দিক কোসাইন বাম পক্ষে এবং এই হচ্ছে আমাদের জন্য অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। আই গেস বুঝতে পারছি আমরা। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে বি এর মান কত এর জন্য আমাদের কাছে একটা ভেক্টর ভি দেওয়া হয়েছে, এই ভি ভেক্টরটি সলিনয়েডাল হবে। তো কোন একটি ভেক্টর আমরা সবাই জানি সলিনয়েডাল হওয়ার শর্ত কি? সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে যদি তার ডাইভারজেন্সের মান শূন্য হয়, অর্থাৎ আমরা যেহেতু ভি ভেক্টর নিয়ে কথা বলছি আমরা বলবো নাবলা ডট ভি যদি 0 হয় তখনই আমরা বলতে পারি সেই ভেক্টরটি সলিনয়েডাল হবে। এখন ফর দিস ইকুয়েশন আমরা যদি নাবলা ডট ভি বের করতে চাই, আমাদের জন্য নাবলা ডট ভি হবে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে times x plus 3yi plus by minus zj plus x minus 2zk ডট গুণফল যদি করি আমরা তাহলে আই গেস পাচ্ছি আমরা ডেল ডেল x of x plus 3y plus del del y into by minus z plus del del z into x minus 2z। যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সো del del x শুধুমাত্র x কে ডিফারেন্সিয়েট করবে, বাকিদেরকে ধ্রুবক হিসেবে চিন্তা করবে। del del x এখানে x কে ডিফারেন্সিয়েট করে আমাদেরকে 1 পাচ্ছে, প্লাস del del y শুধুমাত্র আমার y কে ডিফারেন্সিয়েট করবে সো by কে ডিফারেন্সিয়েট করে b পাচ্ছে, প্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি del del z শুধুমাত্র z কে ডিফারেন্সিয়েট করবে, সুতরাং আমার -2 কে ডিফারেন্সিয়েট -2z কে ডিফারেন্সিয়েট করে শুধুমাত্র -2 পাচ্ছে, gives us the value of b - 1। এখন এই b - 1 এর মান যদি হচ্ছে গিয়ে 0 হয় তাহলে ভেক্টরটি সলিনয়েডাল হবে। সুতরাং b ইকুয়ালস টু হবে আমাদের জন্য 1। b এর ভ্যালু 1 এর জন্য আমরা বুঝতে পারছি এই ভেক্টরটি সলিনয়েডাল হবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করে বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু 2 3 1 1 1 3 এবং 2 2 5 দেওয়া আছে, আমাদের কাছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা এই অঙ্কের জন্য ধরে নিতে পারি যে আমাদের a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2, 3, 1। আমরা ধরে নিতে পারি আমাদের যে b বিন্দু সেই b বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1, 1, 3 এবং আমরা ধরে নিতে পারি c বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের জন্য 2,
2,5 এখন বেসড অন দিস কোঅর্ডিনেটস আমরা কিন্তু চাইলেই বলতে পারি যে আমাদের BA বাহুর জন্য যে ভেক্টর সমীকরণ সেই BA বাহুর জন্য ভেক্টর হবে 2 - 1i প্লাস 3 - 1j প্লাস 1 - 3k অর্থাৎ আমরা শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান থেকে অবস্থান ভেক্টর B এর সমীকরণ পাচ্ছি কত পাচ্ছি সেটা i প্লাস 2j মাইনাস 2k এটা হচ্ছে আমাদের BA ভেক্টরের সমীকরণ এবং আমরা সিমিলারলি BC বাহুর জন্য সমীকরণ ভেক্টর সমীকরণ বলতে পারি 2 - 1i প্লাস 2 - 1j প্লাস 5 - 3k অথবা i প্লাস j প্লাস 2k এটা হচ্ছে আমাদের BC বাহুর সমীকরণ যেহেতু আমরা বুঝতে পারছি BA এবং BC ক্লিয়ারলি ত্রিভুজ ABC এর দুটি সন্নিহিত বাহু আমরা কিন্তু তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান বলতে পারি হাফ ইনটু তাদের দুটি সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যবর্তী হাফ ইনটু এই দুটি সন্নিহিত বাহুর মধ্যবর্তী যেই ভেক্টর গুণন বা ক্রস গুণন আছে তা সো BA ক্রস BC এখন এই BA ক্রস BC এর মানে হাফ দিয়ে গুণ করলে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পাবো সো প্রথমে আমাদের তাহলে কি দরকার আমাদের BA ক্রস BC দরকার যে BA ক্রস BC যে ভেক্টরটা সেই ভেক্টরটা কতটুকু তার জন্য আমরা তাহলে একটা নির্ণায়ক সিস্টেম যদি গঠন করি I J K BA কতটুকু দাঁড়াচ্ছে আমার জন্য BA এর জন্য দাঁড়াচ্ছে হচ্ছে কি আমাদের জন্য 1 2 -2 এবং BC এর জন্য দাঁড়াচ্ছে 1 1 + 2 এখান থেকে আমরা তাহলে ভেক্টরটি পাচ্ছি I যদি রাখি তাহলে আমাদের I কভার্ড তাহলে আমরা বলতে পারি 2 2s are 4 মাইনাস প্লাস 2 প্লাস যখন j কে নিয়ে কাজ করছি আমরা j এর জন্য আমরা বলতে পারি -2 প্লাস k এর জন্য আমরা বলতে পারি 1 -2 এখান থেকে আমরা পাচ্ছি 6i প্লাস বা বেসিক্যালি মাইনাস হবে এখানে যেহেতু বুঝতে পারছি আমরা প্লাসে মাইনাসে মাইনাস দাঁড়াচ্ছে -4j প্লাস k এটাই হচ্ছে আমাদের জন্য ভেক্টরটির মান ভেক্টরটি বেসিক্যালি সম্পূর্ণ লব্ধি ভেক্টর সো এই লব্ধি ভেক্টরের মান যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো the value বা magnitude of BA cross BC is equals to √6 squared plus 4 squared plus 1 squared তাই তো তাহলে এখান থেকে আমরা কতটুকু মান পাচ্ছি আমি এখান থেকে BA cross BC এর মান পাচ্ছি হচ্ছে √53 সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল কতটুকু দাঁড়াচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে হাফ অফ √53 ইউনিটস ঠিক আছে এটাই তাহলে আমরা বলতে পারি ABC ত্রিভুজের জন্য ক্ষেত্রফল পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে আমাদের কাছে AB এবং AD বাহুর জন্য ভেক্টর সমীকরণ দিয়ে দিয়েছে সো AB বাহুর ভেক্টর সমীকরণ হচ্ছে 3i - j + 4k এবং AD বাহুর জন্য সমীকরণ দিয়ে দিয়েছে ভেক্টর সমীকরণ 4i + 8j + 3k এখান থেকে আমরা AC কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে যাচ্ছি তাই তো এখন আমরা এই চিত্র থেকে একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে ত্রিভুজ ABC নিয়ে যদি আমরা কথা বলি আমরা কিন্তু বলতে পারি যে AB এর ডিরেকশন হচ্ছে A থেকে B এর দিকে আবার BC এর ডিরেকশন কিন্তু B থেকে C এর দিকে বিকজ যেহেতু সম্পূর্ণ ABCD একটা সামান্তরিক সুতরাং AD এর ডিরেকশন যদি A থেকে D এর দিকে হয় সমান সমান্তরাল বাহু এবং একই ডিরেকশন হিসেবে আমরা সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি যে BC ভেক্টর বেসিক্যালি B থেকে C এর দিকে তাহলে ডিপেন্ডিং অন দ্যাট আমরা কিন্তু বলতে পারি AB plus BC vector gives us the value of AC vector তাই না ভেক্টর সমীকরণ অথবা BC ভেক্টরের জায়গায় কিন্তু আমরা বেসিক্যালি AD ভেক্টরকে সমান বলতে পারি সুতরাং আমরা বলতে পারি AB ভেক্টর প্লাস AD ভেক্টর হচ্ছে কি আমাদের জন্য AC ভেক্টরের সমান সুতরাং AC ভেক্টরের মান কতটুকু দাঁড়াচ্ছে AB ভেক্টর বলা হচ্ছে 3i plus 4i প্লাস আমরা বলতে পারি -j plus 8j প্লাস আমরা বলতে পারি 4k প্লাস 5k ইকুয়ালস টু আমরা বলতে চাই 7i প্লাস
7j প্লাস 9k হচ্ছে আমাদের এসি ভেক্টরটির ভেক্টর সমীকরণ। সুতরাং এসি এর মান কতটুকু দাঁড়াচ্ছে? এসি এর মান দাঁড়াচ্ছে √7 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 9 স্কয়ার। সুতরাং আমরা এসি কর্ণের মান পাচ্ছি কতটুকু, বা এসি কর্ণের দৈর্ঘ্য পাচ্ছি কতটুকু? 179। √179 হচ্ছে আমাদের জন্য এসি কর্ণের মান। বুঝতে পারছি আশা করি আমরা। যদি এখন পরবর্তী প্রবলেমের দিকে মুভ অন করি, বলা হচ্ছে নির্দিষ্ট দিকে একটি বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে x = বেসিক্যালি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার t স্কয়ার প্লাস 3m। এখন এখান থেকে কিন্তু আমরা বস্তুর ভেলোসিটি vx বলতে পারি d dt of x equals to gives us the value of 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু t। ঠিক আছে, পুরো সমীকরণটা যদি একবার t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি আমরা কিন্তু এই ভ্যালুটাই পাচ্ছি, বিকজ 3 হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, যেহেতু t এর রেসপেক্টে তার ডিফারেন্সিয়েশন 0 আসবে, আর 2t স্কয়ারের ডিফারেন্সিয়েশন 4t। এনিওয়েজ, সো আমরা কিন্তু এখন বলতে পারি যে যেহেতু আমাদের কাছে 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মধ্যে বস্তু কণার গড় ত্বরণ চাওয়া হয়েছে, আমরা বলতে পারি গড় ত্বরণ a = আমাদের 5 সেকেন্ডের বেগ মাইনাস 3 সেকেন্ডের বেগ ডিভাইডেড বাই 5 - 3, রাইট? সো এখন 5 সেকেন্ডের বেগ তাহলে v5 = কত দাঁড়াচ্ছে? 4 × 5 = 20 মিটার পার সেকেন্ড, এবং v3 দাঁড়াচ্ছে আমাদের জন্য 4 × 3 = 12 মিটার পার সেকেন্ড। মান যদি বসিয়ে দিই আমরা, a বার = দাঁড়াচ্ছে আমাদের জন্য কত? a বার দ্বারা আমরা আসলে গড় ত্বরণ বুঝাচ্ছি। সো গড় ত্বরণ = 20 - 12 divided by 2 gives us the value of 8/2 অথবা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং এটাই হচ্ছে আমাদের জন্য গড় ত্বরণ 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মধ্যে। সো আশা করি আমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা যদি এখন পরবর্তী প্রবলেমে চলে যাই, বলা হচ্ছে একটি বস্তু একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে নিচে ছেড়ে দেওয়া হলো, এবং একই সময়ে টাওয়ারের পাদবিন্দু হতে আরো একটি বস্তু সরাসরি উপরের দিকে এমন আদিবেগে ছুঁড়ে মারা হলো যেন ইহা টাওয়ারের শীর্ষবিন্দুতে পৌঁছাতে পারে। প্রশ্ন করা হয়েছে বস্তুদ্বয় কোথায় মিলিত হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের টাওয়ার, আর এই হচ্ছে ভূপৃষ্ঠ। সো আমরা কি করেছি, ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে এমন v বেগে মেরেছি যেন শীর্ষতে পৌঁছাতে পারে। সো ধরে নিচ্ছি টাওয়ারের শীর্ষের উচ্চতা হচ্ছে h, ঠিক আছে? এখন আমরা কিন্তু তাহলে বলতে পারি যে h উচ্চতা যদি হয়, সর্বোচ্চ উচ্চতার জন্য উপরের দিকে ছুঁড়ে মারা বস্তুটার ইকুয়েশন হবে h = v² divided by 2g, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এই বস্তুটিকে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, সেই বস্তুর জন্য বেগ v = √2gh, এবং টাওয়ারের সর্বোচ্চ উচ্চতা থেকে যে আরো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই বস্তুটাকে ধরে নিচ্ছি আমরা ও বিন্দু থেকে ছেড়ে দিয়েছি। তো যেহেতু আমরা নিচে ছেড়ে দিয়েছি, তার মানে তার আদিবেগ কত? 0। তো যেই বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যে বস্তুটাকে উপরের দিকে নিক্ষিপ্ত করা হয়েছে, এই দুটো বস্তু আমরা ধরলাম একটা নির্দিষ্ট t সেকেন্ড সময় পরে। যেহেতু একই সময়ে দুজনের জার্নি শুরু, আমরা ধরে নিলাম নির্দিষ্ট t সেকেন্ড সময় পরে তারা মিলিত হলো, এবং আমরা আরো ধরে নিচ্ছি এই t সেকেন্ড সময় আমাদের এই বস্তু কণাটি, যেই বস্তু কণাটিকে ছেড়ে দিয়েছিলাম সেই বস্তু কণাটি খাড়া নিচের দিকে y দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই t সেকেন্ড সময়ের মধ্যে আমাদের উপর থেকে চলে আসা বস্তু কণাটির জন্য সমীকরণ হবে h আলটিমেটলি কতটুকু হবে? আমরা বলবো v0t প্লাস হাফ অফ g ইন্টু t স্কোয়ার্ড, ঠিক আছে? কারণ আমরা বুঝতে পারছি তাকে যেহেতু স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তার জন্য সমীকরণটা এতটুকুই হবে। এখন ঘটনা হচ্ছে এখানে যে h, এই h কিন্তু বেসিক্যালি আমাদের টাওয়ারের উচ্চতা না, এই h হচ্ছে কতটুকু দূরত্ব সে অতিক্রম করে এসেছে। সুতরাং y = হাফ অফ gt স্কয়ার। কার জন্য সমীকরণ এটি? যে বস্তু কণাটিকে আমরা h উচ্চতা থেকে ছেড়ে দিয়েছি এবং t সেকেন্ড সময়ের মধ্যে বস্তু কণাটি কোথায় এসেছে? y অবস্থানে এসেছে, এবং যেই বস্তুটাকে আমরা নিক্ষেপ করেছি উপরের দিকে, ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু, সেই বস্তুটি বেসিক্যালি ভূপৃষ্ঠ থেকে h - y উচ্চতা অতিক্রম করছে এই t সেকেন্ড সময়, তাই না? তাহলে আমরা কিন্তু তার জন্য বলবো v শেষ বেগ, যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে পার্টিকুলারলি আচ্ছা v শেষ বেগ নিয়ে কিন্তু আমরা আসলে কাজ করবো না, v কিন্তু শেষ বেগ না, v হচ্ছে আদি বেগ, যেই বেগে আমরা বস্তু কণাটিকে ছুঁড়ে মেরেছি, এই v বেগে কিন্তু ছুঁড়ে মারা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি v into t plus half of
মাইনাস জি ইন্টু টি স্কোয়ার্ড। এটা হচ্ছে আমাদের যে বস্তু কণাটাকে আমরা ঊর্ধ্বমুখে ছুড়ে দিয়েছি সেই বস্তু কণা অতিক্রান্ত দূরত্ব, which is going to be h minus y, তাই তো? আমরা এখান থেকে h minus y এর সমীকরণ কতটুকু বলতে পারি? আমরা এখান থেকে h minus y এর সমীকরণ বলতে পারি v এর জায়গায় √2gh টাইমস t এর মান কতটুকু আমরা জানি না, প্লাস হাফ অফ জি মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। সো আমরা এখানে একটা সমীকরণ পাচ্ছি, এটাকে 1 নাম্বার দিলাম, আমরা এখানে আরেকটা সমীকরণ পাচ্ছি 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নাম্বার এবং 2 নম্বর সমীকরণ দুটোকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা আলটিমেটলি খুব সহজে এই অ্যান্সারটা বের করতে পারবো এবং ফাইনালি আমরা বলতে পারবো এখানে আলটিমেটলি y এর ভ্যালু আসবে। কিভাবে বের করতে দেখেন, খেয়াল করে দেখেন আমরা কিন্তু কিভাবে সলিউশন করতে পারি এখানে y এর ভ্যালু এর মানটা। y এর ভ্যালু যেহেতু হাফ অফ gt স্কোয়ার্ড, আমরা কিন্তু তাহলে এই পার্টিকুলার কেসে বলতে পারি h minus y is equals to √2gh into t minus half gt square, তো এটাকে y বলতে পারি। এটাকে যদি আমরা বাম পক্ষে ট্রান্সফার করে নিয়ে আসি আলটিমেটলি তাহলে আমরা এখান থেকে t এর সমীকরণ পেয়ে যাচ্ছি। আই গেস t এর মান কতটুকু আসছে? t এর মান আসছে h ডিভাইডেড বাই √2gh। এই মানটাকে যদি এখন আপনারা y এর সমীকরণে বসিয়ে দেন তাহলে খুবই ইজিলি y এর মান পেয়ে যাব আমরা y এর মান কতটুকু পাচ্ছি আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি আলটিমেটলি y এর মান আসবে আমাদের ইন দিস পার্টিকুলার কেস 1/4h, অর্থাৎ আমরা y দূরত্ব থেকে বলেছি সর্বোচ্চ চূড়া থেকে, সর্বোচ্চ চূড়া থেকে 1/h দূরত্বে 1/4 ইন্টু h বা h/4 দূরত্বে আমাদের এই বস্তুদ্বয় মিলিত হবে, ঠিক আছে? অথবা যদি ভূপৃষ্ঠ থেকে দূরত্ব বলতে চাই, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বলতে চাই, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কতটুকু হবে? 3/4h হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা আমরা বলতে পারি। যে কোনো একভাবে অ্যান্সার করলেই হবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রবলেমে যদি চলে যাই, বলা হচ্ছে 1 মিটার গভীর একটি কূপে একটি পাথর ছেড়ে দেওয়া হলো। কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে পাথর ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে এটির পানি পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় কত আমাদেরকে বের করতে হবে। তো আমাদের এই অঙ্কটা সলিউশনের জন্য আমরা যদি ধরে নেই যে 1 মিটার গভীর যে কূপের কথা বলা হচ্ছে সেই কূপটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? এখন কূপের ওপর থেকে একটা পাথর আমরা নিচের দিকে ছেড়ে দিয়েছি, তার মানে এই কূপের পাথরের আদিবেগ কিন্তু অবশ্যই 0 মিটার পার সেকেন্ড। আমরা ধরে নিচ্ছি পাথরটার কূপে মাটিতে আঘাত করতে t1 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে? এবং তারপর যে শব্দটা হয়েছে সেই শব্দটা কি করেছে? শব্দটা কিন্তু তারপর আমাদের কূপ থেকে আমাদের কানে এসেছে। তো ধরে নিচ্ছি শব্দের আমাদের কানে আসতে t2 সেকেন্ড সময় লেগেছে। t1 সেকেন্ড তাহলে কার অতিবাহিত সময়? আমাদের এই পার্টিকুলার কেসে কূপে পাথরের পড়তে সময়। সো কূপে পাথরের পড়তে কতটুকু আসলে সময় লেগেছে সেটা যদি আমরা জানতে চাই, আমরা বের করতে পারবো 1 is equals to half gt squared দিয়ে, যেখান থেকে টাইম t equals to আমরা বলতে পারি কত বলতে পারি আমরা আলটিমেটলি √2 divided by g, which is equals to, সো এখান থেকে আমরা t এর ভ্যালু আই গেস পাচ্ছি 0.45 সেকেন্ডস। আবার আমাদের এই কূপের মধ্যে শব্দের 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সূত্র কতটুকু সময় লাগবে? আমরা জানি t is equals to basically s equals to vt, যেহেতু সুতরাং t equals to হবে আমাদের জন্য s divided by v। s কতটুকু আমাদের এখানে? s হচ্ছে গিয়ে বেসিক্যালি 1 মিটার এবং v কতটুকু আমাদের জন্য? v হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, তাই না? সো আমরা এখান থেকে t এর মান বের করতে পারি 2.94 into 10 to the power minus 3 seconds, which is, এটা কিন্তু খুবই নগণ্য। সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে আমাদের হাত থেকে ছেড়ে দেওয়ার মোটামুটি 0.45 সেকেন্ড সময়ের মধ্যেই আমরা শব্দ শুনতে পাবো। পাথর ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে পানি পতনের মধ্যে 0.45 সেকেন্ড সময়ের মধ্যেই শুনতে পাবো। যদি এই t1 এবং t2 এর মানটা যদি হচ্ছে ডিফারেন্ট আসতো, আর একটু বড় আসতো, এতটা নেগলিজিবল না হতো, তাহলে কিন্তু আমরা শুধু t1 প্লাস t2 করে ক্যালকুলেশনটা দিয়ে অ্যান্সার বের করতাম। বাট দেখতে পাচ্ছি এখানে t2 প্রচন্ড ইনসিগনিফিক্যান্ট, দিস ইজ ওয়াই আমরা t2 কে আর অ্যাডিশন করছি না।
তো আশা করি আমরা প্রবলেমটি সবাই বুঝতে পেরেছি। আমরা যদি এখন পরবর্তী প্রবলেমে মুভ অন করি, বলা হচ্ছে একটি বিমান 100 মিটার পার সেকেন্ড বেগে x উচ্চতায় আনুভূমিকভাবে উঠছে। তো ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের ভূমি। ভূমি থেকে আমরা বলেছি x মিটার উচ্চতায় একটা বিমান উঠছে, খুব ভালো কথা। এবং সেই বিমানের বেগও বলে দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। এখান থেকে যখন বিমানটি একটি লক্ষ্যের উপরে আছে, ধরে নিচ্ছি বিমানের যে লক্ষ্যতে বিমান পাথরটি ফেলতে চায় সেই লক্ষ্যটা হচ্ছে এই জায়গাতে এক্স্যাক্টলি, তখন পাথরটি ছেড়ে দেওয়া হয়েছে এবং তখন পাথরটি বলা হয়েছে 3000 মিটার বিমান থেকে 3000 মিটার বা লক্ষ্য থেকে 3000 মিটার সামনে গিয়ে পড়েছে। তো তখন আমরা যদি চিন্তা করি যে যখনই পাথরটিকে ছেড়ে দিব, পাথরটির অভিকর্ষ ত্বরণ জি তো নিচের দিকে কাজ করবেই, এই জন্য পাথরটি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত একটি প্রাসের মতো আচরণ করবে এবং সেই প্রাসের ক্ষেত্রে তার আনুভূমিক অতিক্রান্ত দূরত্বকে আমরা বলতে পারি যদি আর ইকুয়ালস টু বলা হচ্ছে 3000 মিটার। আমরা কিন্তু আর এর ইকুয়েশন এখানে বুঝতে পারছি যে আনুভূমিকভাবে তার যেহেতু কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, আমরা বলতে পারি s ইকুয়ালস টু vt সমীকরণ থেকে 3000 মিটার সে অতিক্রম করেছে 100 মিটার পার সেকেন্ড বেগে এবং টাইম লেগেছে t। তাহলে t ইকুয়ালস টু আমরা কতটুকু বলতে পারি? t ইকুয়ালস টু বলতে পারি বেসিক্যালি 30 সেকেন্ড। যেহেতু এই পাথরটির ভূপৃষ্ঠে পড়তে 30 সেকেন্ড সময় লেগেছে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে উচ্চতা x ইকুয়ালস টু হাফ অফ g টাইমস t স্কয়ার্ড। এখান থেকে আমরা বলবো হাফ ইন্টু 9.8 ইন্টু 30 স্কোয়ার, এটাই হচ্ছে বিমানের উচ্চতা। সো যদি ক্যালকুলেশন করি আমরা পাবো ইনশাল্লাহ 4410 মিটার বা 4.41 কিলোমিটার। আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই প্রবলেমটি। পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, বলা হচ্ছে 60 বার ঘুরবার পর একটা ফ্যানের প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা 1060 বার থেকে হ্রাস পেয়ে 460 বার হলো। ফ্যানের কৌণিক মন্দন প্রথমত জিজ্ঞাসা করা হয়েছে আমাদেরকে। তো কৌণিক মন্দনের জন্য আমরা বুঝতে পারছি যে ওমেগা শেষ কৌণিক বেগ হচ্ছে 460 রেভলিউশন টাইমস 2 পাই, তাহলে রেডিয়ান পেয়ে যাচ্ছি ডিভাইডেড বাই 60, এত রেডিয়ান পার সেকেন্ড। খুব ভালো কথা। আর ওমেগা নট কতটুকু আমাদের জন্য? ওমেগা নট ইকুয়ালস টু আমরা বুঝতে পারছি যে 1060 টাইমস 2 পাই ডিভাইডেড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তার আদি বেগ। ওকে, আমাদের কাছে যেহেতু ফ্যানের কৌণিক মন্দন বের করতে বলা হয়েছে এবং ইন দ্য মিন টাইম ফ্যান কতটুকু ঘুরেছে? 60 বার ঘুরেছে, তাহলে তার কৌণিক সরণ থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু টুয়াইস পাই n বা 120 পাই। ঠিক আছে, মান যদি বসিয়ে দিই, n এর মান আমরা দেখতে পাচ্ছি 60। তো এখান থেকে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ওমেগা নট স্কোয়ার্ড মাইনাস 2 আলফা থিটা, কারণ কৌণিক মন্দন যেহেতু, সেখান থেকে আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার্ড মাইনাস ওমেগা নট স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 থিটা। যদি আমরা ক্যালকুলেশনটা করি, মানগুলো বসিয়ে দিই, তাহলে আলফার মান আসছে, সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আলফার মান আলটিমেটলি কত আসছে? আলফার মান আসছে হচ্ছে -13.26 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন থিটা 60 বার ঘুরতে তার আসলে কতটুকু সময় লেগেছে? ঠিক আছে, তাহলে এই টোটাল টাইম যদি আমরা বের করতে চাই, আমরা কিন্তু বলতে পারি ওমেগা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। এইখান থেকে আমরা টি এর মান বের করে ফেলতে পারবো। এবং গ নাম্বারে বলছে পাখার কেন্দ্র হতে 0.4 মিটার দূরত্বে কোনো বিন্দুতে রৈখিক মন্দন নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কিন্তু সবাই জানি এটা খ নাম্বারের জন্য আমরা করতে পারবো আলটিমেটলি। এবং গ নাম্বারের জন্য আমরা কি বলবো? গ নাম্বারের জন্য আমরা সবাই জানি যে রৈখিক ত্বরণ a ইজ ইকুয়ালস টু r ইনটু কৌণিক ত্বরণ আলফা। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলেই আমরা কিন্তু আলটিমেটলি পুরো সিচুয়েশনটা ক্যালকুলেশন করে অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আমরা প্রবলেমটি পারবো বাকিগুলো সলিউশন করতে। পরবর্তী প্রবলেমে যদি চলে যাই, বলা হচ্ছে আমাদের কাছে একটি অনুভূমিক টেবিলের উপর 2 কেজি ভরের একটি কাঠখণ্ড আছে। কাঠখণ্ডটাকে তাহলে আমরা যদি আগে কল্পনা করে ফেলি, এই হচ্ছে আমাদের টেবিল এবং এই টেবিলের উপর আমরা একটা 2 কেজি ভরের কাঠখণ্ড রেখেছি। এই কাঠখণ্ডের উপর আমরা আবার একটা বাটখারা রাখছি এবং সমস্ত কাঠামোটাকে আমরা একটা নির্দিষ্ট বল F দিয়ে টান দিচ্ছি। এখন দেখেন, সমস্ত কাঠামোর ভর যদি m হয়, আমরা বলতে পারি সমস্ত কাঠামোর ওজন mg খাড়া নিচের দিকে কাজ করছে এবং টেবিলের জন্য অভিলম্বিক প্রতিক্রিয়া সেটা হচ্ছে কি উপরের দিকে r কাজ করছে। আমরা কিন্তু বলতে পারি যে এখানে ইন দিস পার্টিকুলার কেস r ইকুয়ালস টু mg। সুতরাং আমাদের যেহেতু বলা হচ্ছে কোয়েশ্চেনে যদি খেয়াল করি,
যে কাঠখণ্ডের উপর কত বেশি ভরের বাটখারা রেখে খণ্ডটিকে 14.7 নিউটন এর একটি অনুভূমিক বলে টানলে উহা গতিশীল হবার উপক্রম হবে। যেহেতু বলা হচ্ছে গতিশীল হবার উপক্রম হবে, আমরা কিন্তু বলতে পারি যে যেই বলে টানা হচ্ছে সেই বল আসলে স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান, অর্থাৎ F ইকুয়ালস টু আমরা বলতে পারি মিউ এস ইনটু হচ্ছে কতটুকু আমাদের জন্য mg। ঠিক আছে, এখন মিউ এস আমাদের কাছে দেওয়া আছে কতটুকু 0.4, সেখান থেকে আমরা সমস্ত কাঠামোর ভর m ইকুয়ালস টু বলতে পারি 14.7 ডিভাইডেড বাই আলটিমেটলি 9.8 টাইমস 0.4। আমরা এখান থেকে সমস্ত সিস্টেমের ভর পাচ্ছি আলটিমেটলি 3.75 কিলোগ্রাম। যেহেতু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঠের খণ্ডের ভর হচ্ছে 2 কিলোগ্রাম, সুতরাং বাটখারার ভর m ইকুয়ালস টু আমরা কতটুকু বলবো 3.75 মাইনাস 2 কিলোগ্রাম, অর্থাৎ 1.75 কিলোগ্রাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে কোয়েশ্চেনের আরো একটা এক্সটেন্ডেড পোর্শন আছে। সেই এক্সটেন্ডেড পোর্শনে বলা হচ্ছে টেবিল এবং কাঠ যদি হঠাৎ বাটখারা সরিয়ে ফেলি তাহলে খণ্ডটি কতটুকু ত্বরণে গতিশীল হবে, ঠিক আছে, এই বলের জন্য। সো আমরা এই সলিউশনের জন্য পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা আবার যদি এখন চিত্রটা আঁকি, খেয়াল করে দেখব এবার হচ্ছে গিয়ে কোনো বাটখারা নাই, 14.7 নিউটন বল দিয়ে টানা হচ্ছে 2 কেজি ভরের বস্তুটাকে, এবং সেই 2 কেজি ভরের বস্তুটার জন্য ওজন mg নিচের দিকে কাজ করবে, উপরের দিকে হচ্ছে গিয়ে ঊর্ধ্বমুখী বল অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে, এবং এইবার বস্তুটি যে গতিশীল হবে ত্বরণে যেহেতু হবে, তার মানে এখানে আমার গতীয় ঘর্ষণ কাজ করছে। সুতরাং আমরা কিন্তু বলবো যে এই পুরো সিচুয়েশনের জন্য আলটিমেটলি আমাদের বস্তুটি F মাইনাস এফ কে, দেখেন F বল ডান দিকে, F কে বিপরীত দিকে, ইকুয়ালস টু হচ্ছে তার ত্বরণ ma। সুতরাং আমার a ত্বরণ ইকুয়ালস টু আমরা কি বলবো F মাইনাস এফ কে ডিভাইডেড বাই হচ্ছে m। F কত? F আমাদের কাছে বলা হচ্ছে আলটিমেটলি 14.7 মাইনাস F কে কত? F কে হচ্ছে মিউ কে ইনটু আর, মিউ কে হচ্ছে 0.3, আর কত? আর হচ্ছে mg। mg কত? আলটিমেটলি আবার আমাদের 2 কেজি ভরের বস্তুর জন্য 9.8 হচ্ছে গিয়ে তার অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই m কত? 2 কেজি। সো আলটিমেটলি a ইকুয়ালস টু আমরা বলবো আমাদের ত্বরণের মান আসছে 4.41 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি তাহলে বুঝতে পেরেছি আমরা। আশা করি বুঝতে পেরেছি প্রবলেমটা আমরা। এখন যদি আমরা পরবর্তী প্রবলেমে যাই, বলা হচ্ছে একটি মালবাহী ট্রেনের কিছু অংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল। ট্রেনের বেগ বলা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের বেগ, আদি বেগ যদি ইউ ধরি, ইউ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 80 টাইমস 1000 divided by 3600 equals to আমরা মান পাচ্ছি আলটিমেটলি 22.22 মিটার পার সেকেন্ড। এখন বিচ্ছিন্ন অংশ কিছুক্ষণ পর থেমে গেছে, তাই না? 4 মিনিট পর স্থির হয় বলা হয়েছে, তাহলে শেষ বেগ কত? 0। আমরা কিন্তু তাহলে বলতে পারি v is equals to u plus 80 থেকে এই বস্তুটির জন্য মন্দনের মান a equals to দাঁড়াচ্ছে কতটুকু? আমরা মন্দনের মান পাচ্ছি আলটিমেটলি v minus u divided by t, অর্থাৎ minus 22.22 divided by টাইম লেগেছে 4 into 60 seconds, তাই তো? আমরা এখান থেকে মন্দনের মান a equals to পাচ্ছি আলটিমেটলি 0.093 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা তাহলে বলতে পারি বাধাদানকারী ঘর্ষণ বল F is equals to হচ্ছে ma। আমরা দেখতে পাচ্ছি 33,000 হচ্ছে গিয়ে তার ভর টাইমস 0.093 হচ্ছে গিয়ে আলটিমেটলি তার উপর প্রযুক্ত ত্বরণ, তাই তো? টাইমস তাহলে হচ্ছে গিয়ে 33,000 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, আমরা আলটিমেটলি বল পাচ্ছি 3055.25 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য বাধা দানকারী ফ্রিকশনাল ফোর্স। আমাদের এই প্রবলেমে বলা হচ্ছে 79 কিলোগ্রাম ভরের একটি 0.17 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বেলুন প্রতি মিনিটে 47,000 বার ঘুরে এর দৈর্ঘ্য বরাবর ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আবর্তিত হচ্ছে। আমাদেরকে প্রথমে প্রশ্ন করা হয়েছে তার জড়তার ভ্রামক কত। এখন জড়তার ভ্রামক বের করার আগে আমরা যদি খ নাম্বারের জন্য চিন্তা করি যে বেলুনের কৌণিক বেগ কত, কৌণিক বেগ কিন্তু খুব সহজেই বের করতে পারি। ওমেগা ইকুয়ালস টু আমরা বলতে পারি প্রতি মিনিটে সে 47,000 বার ঘুরছে, প্রতিবার ঘূর্ণনের জন্য টুয়াইস পাই পরিমাণ কোণ উৎপন্ন করছে, ডিভাইডেড বাই প্রতি মিনিট যেহেতু 60 সেকেন্ডস গিভস আস দি ওমেগা, তাই তো? সো ওমেগার মান এখান থেকে কত আসে যদি আমরা দেখতে চাই,
ওমেগার মান এখান থেকে আমাদের জন্য আসছে 4921.84 রেডিয়ান পার সেকেন্ড। সো এটা আমাদের জন্য ক্ষয়ের আনসার। ক নাম্বার, যেহেতু এটি একটি বৃত্তাকার বেলুন, বেলুনের জন্য আমরা সবাই বলতে পারি যে বেলুনের জড়তার ভ্রামক I ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ mr²। এখন m বলে দেওয়া আছে আমাদের কাছে কতটুকু, 79 কিলোগ্রাম, টাইমস r কতটুকু বলে দিয়েছি, 0.17 হোল স্কয়ার, তাই তো? সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জড়তার ভ্রামক পাচ্ছি 1.14 নিউটন মিটার স্কয়ার্ড, সরি কেজি মিটার স্কয়ার হবে আসলে। এবং আমরা যদি গয়ের জন্য চিন্তা করি, বলা হচ্ছে বেলুনের ঘূর্ণন গতিশক্তি কত। ঘূর্ণন গতিশক্তির জন্য আমরা জানি যে কৌণিক গতিশক্তি হচ্ছে হাফ I ওমেগা স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারবো হাফ টাইমস 1.14 টাইমস 4921.8 হোল স্কয়ার ইকুয়ালস টু, আমরা এখান থেকে মান পাচ্ছি 13.81 টাইমস 10 টু দি পাওয়ার 6 জুল। তো এটা আমাদের গয়ের আনসার। আশা করি বুঝতে পারছি আমরা। আর পরবর্তী অঙ্কে আমাদের কাছে বলা হচ্ছে একটি মোটর 85 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে প্রতি সেকেন্ডে 10 বার ঘুরছে, এর ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এখান থেকে বলতে পারি ক্ষমতা কৌণিক গতির জন্য P ইকুয়ালস টু বেসিক্যালি টাউ ওমেগা, তাই তো? টাউ কতটুকু বলে দেওয়া আছে আমাদের কাছে 85, এবং ওমেগা কতটুকু, প্রতি সেকেন্ডে 10 বার ঘুরছে, তার মানে 10 টাইমস 2 পাই ডিভাইডেড বাই 1 সেকেন্ড গিভস আস দি ভ্যালু অফ 850 টাইমস 2 পাই। সো এখান থেকে আমরা ক্ষমতা বের করতে পারবো। আমরা এখান থেকে ক্ষমতা পাচ্ছি 5340.72 ওয়াটস। এটাই হচ্ছে আমাদের ক্ষমতা। আশা করি বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি করার জন্য। আশা করি সবার ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার পরবর্তীতে আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের কাছ থেকে সাইন আউট করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।